Hello students, welcome to our channel Let's Improve Class 19. আমি ইপসিতা ম্যাম তোমাদের লাইফ সায়েন্সের এডুকেটর। তো আগের দিন আমরা আগের ভিডিওতে ক্লাস 9 এর সালোক সংশ্লেষের পার্ট 2 পড়েছিলাম। যেখানে আমরা কি দেখেছিলাম? যেখানে হচ্ছে আমরা সালোক সংশ্লেষের আলোক দশাটি দেখেছিলাম, তাই তো? তো আজকে আমরা সালোক সংশ্লেষের পার্ট 3 তে আমরা আজকে সালোক সংশ্লেষের অন্ধকার দশাটা পড়ব। ওকে? তো অন্ধকার দশা পড়ার আগে তোমরা যদি কেউ আগের দিনের আলোক দশার যে ভিডিও সেটা যদি মিস করে থাকো, তোমরা সেটা একবার আগে দেখে নিবে, নাহলে কিন্তু তোমরা এই অন্ধকার দশাটা বুঝতে পারবে না। ওকে? তো যদি কেউ ওটা যদি না দেখে থাকো তো তোমরা অবশ্যই ওই ভিডিওটি একবার দেখে নিবে এবং আমাদের চ্যানেলটি তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সবাই সাবস্ক্রাইব করো। ওকে? কারণ আমরা কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আনতে চলেছি। ওকে? তো চলো আমরা আমাদের আজকের সেশনটি শুরু করি। আজকে আমরা যেটা পড়বো সেটা কি দেখো, আজকে আমরা মেইনলি এখানে যে জিনিসগুলো পড়বো সেটা হচ্ছে ফার্স্টে আছে দেখো আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা। এটা আমরা জানি, মানে আলোকে সালোক সংশ্লেষে দুটো পদ্ধতি হবে, দুভাবে হয়। একটা কি আলোক দশা আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা, তাই তো? বা যেটাকে আমরা অন্ধকার দশাতেও বলে থাকি, অন্ধকার দশা বলে থাকি। তো আমি তোমাদের আগের দিনই বলেছিলাম এটার নাম অন্ধকার দশা, মানে কিন্তু এই না যে এটা রাত্রেবেলা অন্ধকার হচ্ছে, তা না। এটাকে দেখো আমরা কি বলছি, আলোক নিরপেক্ষ, মানে এখানে আমাদের সূর্যালোকের ডিরেক্ট দরকার হয় না। ওকে? আজকে আমরা এটা পড়বো, এটা কিভাবে হচ্ছে। তাছাড়া আমরা কি পড়বো দেখো, 2 নম্বরে কি আছে, পার্থক্য। এই আলোক নির্ভর দশা ও আলোক নিরপেক্ষ দশার পার্থক্য পড়বো এবং তার সাথে আমরা পড়বো সালোক সংশ্লেষের তাৎপর্য। ক্লিয়ার? আজকে আমরা এই তিনটে জিনিস কভার করবো, ঠিক আছে? তাই বলছি তোমরা যদি কেউ যদি আলোক দশা যদি না জেনে থাকো তো তাহলে কিন্তু তোমরা অন্ধকার দশাটা বুঝতে পারবে না, ঠিক আছে? তো চলো আজকে আমরা পড়বো হচ্ছে আলোক নিরপেক্ষ দশা, ঠিক আছে? তো এটাকে আমরা আলোক নিরপেক্ষ দশা বলি বা অন্ধকার দশা বলি, বা এটাকে আমরা কেলভিন চক্র বলি, ঠিক আছে? কেলভিন চক্র, ঠিক আছে? কেলভিন চক্রও বলে থাকি, বা এটাকে আমরা C3ও বলে থাকি, ঠিক আছে? C3 চক্র, ঠিক আছে? C3 চক্র। ক্লিয়ার? বোঝা গেল? তো চলো আমরা আজকে মেইন টপিকে চলে আসি। দেখো আজকে আমরা মেইনলি এখানে কি করব, আজকে আমরা করব সালোক সংশ্লেষে আলোক নিরপেক্ষ দশা। তো নিরপেক্ষ থেকে আশা করি আমরা তোমরা বুঝতে পারছো যেখানে সূর্যালোকটা অপরিহার্য নয়, তাই তো? অর্থাৎ আচ্ছা, তো সর্বপ্রথম বলি এই দশাটা সবার আগে যে পর্যবেক্ষণ করেছিলেন তার নাম কি? ব্ল্যাকম্যান, ঠিক আছে? ব্ল্যাকম্যান, ঠিক আছে? যিনি সর্বপ্রথম দশাটি পর্যবেক্ষণ করেছিলেন। ক্লিয়ার? তিনি সর্বপ্রথম এই দশাটি পর্যবেক্ষণ করেছিলেন। তো আমরা জানি যে পাতার যে দুটো অংশ, একটা স্ট্রোমা আর একটা গ্রানা। তো আলোক দশা কই হয়? আলোক দশা হয় হচ্ছে গ্রানাতে। তাহলে এই অন্ধকার দশার স্থান কোথায়? অন্ধকার দশার স্থান হচ্ছে কোথায় হবে? স্ট্রোমায়, ঠিক আছে? ক্লোরোপ্লাস্টে স্ট্রোমা, ঠিক আছে? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। ক্লিয়ার? বোঝা গেল? স্ট্রোমাতে হয়। ওকে? এবং কি এই দশায় কিন্তু সূর্যালোক বাধ্যতামূলক নয়। এই দশায় সূর্যালোক বাধ্যতামূলক নয়, ঠিক আছে? সূর্যালোক বাধ্যতামূলক নয়, ঠিক আছে? বাধ্যতামূলক নয়। ওকে? বোঝা গেল? এই দশায় কিন্তু সূর্যালোক বাধ্যতামূলক নয়। ওকে? মনে থাকবে? তো সালোক সংশ্লেষের অন্ধকার দশার স্থান কোনটা? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা। এবং এই দশায় কিন্তু সূর্যালোক বাধ্যতামূলক নয়। তো আগের দিন আমরা পড়েছিলাম মনে আছে যে আমাদের আলোক দশায় কি উৎপন্ন হয়? আলোক দশায় আমাদের তৈরি হয় NADP, H+ এবং কি তাছাড়া ATP। তো আমি তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে ওগুলো কিন্তু আলোক নিরপেক্ষ দশায় ডিরেক্ট ব্যবহৃত হয়, তাই তো? তো আলোক দশায় আমাদের কি উৎপন্ন হয়? আলোক দশায় আমাদের উৎপন্ন হয় হচ্ছে NADPH+H+, তাই তো? এই আর কি আর হচ্ছে তৈরি হয় ATP, যেগুলো আমাদের আলোক দশায় উৎপন্ন হয়, কিন্তু এগুলো এই দশায় অর্থাৎ আলোক নিরপেক্ষ দশায় কিন্তু এগুলো হচ্ছে আমাদের কাঁচামাল রূপে ব্যবহৃত হয়, ঠিক আছে? ATP
এই দশায় আলোক নিরপেক্ষ দশায় কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। ওকে, নিরপেক্ষ দশায় কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। ক্লিয়ার? হিসাবে ব্যবহৃত হয়। ওকে, মনে থাকবে। এছাড়া আরো কি কি লাগে এখানে? এখানের উপাদান কি কি লাগে? এখানে লাগে হচ্ছে উপাদান এখানে আমাদের লাগে হচ্ছে CO2 আর হচ্ছে RUBP। ক্লিয়ার? RUBP মনে থাকবে। এছাড়া কি লাগে? এছাড়া তো আমার NADPH প্লাস H প্লাস এটা তো লাগেই এবং ATPও এখানে ব্যবহৃত হয়। তো আমার এই দশায় কি কি উপাদান? NADPH প্লাস H প্লাস যেটা আমার আলোক দশায় উৎপন্ন হয়, কিন্তু এই দশায় আমার কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। এছাড়া কি লাগে? ATP শক্তি, এবং তাছাড়া লাগে আমার CO2, এবং এছাড়া কি লাগে? RUBP। ওকে, যেটা কি রাইবোলোজ বিসফসফেট। ওকে, এগুলো হচ্ছে আমার এই দশার উপাদান সমূহ। ওকে, তো আমি আগেই বললাম এই আলোক নিরপেক্ষ দশার আরেকটা কি নাম আছে? কেলভিন চক্র। আরেকটা কি আছে? C3 চক্র। তো আমরা এবার বলি যে এই আলোক নিরপেক্ষ দশাটাকে কেলভিন চক্র কেন বলা হয়। ঠিক আছে, তো মনে করো এখানে এই দশাটা আরো একজন পর্যবেক্ষণ করেন, কে? বিজ্ঞানী কেলভিন। ঠিক আছে, বিজ্ঞানী কেলভিন এই দশাটি 3টি পর্যায়ে পর্যবেক্ষণ করে। ঠিক আছে, বিজ্ঞানী কেলভিন এই দশার 3টি পর্যায় পর্যবেক্ষণ করে। ক্লিয়ার? পর্যবেক্ষণ করে। ঠিক আছে, এটা গেল। এছাড়া আরেকটা কি? এছাড়া আরেকটা আমি বললাম যেটাকে আমরা কি বলি? C3 চক্র, তাই তো? এছাড়া আরেকটা কি? C3 চক্র। ঠিক আছে, তো C3 চক্র আমরা কেন বলবো? কারণ এই দশায় আমাদের সর্বপ্রথম যে স্থায়ী যৌগ সেটা একটা 3 কার্বন বিশিষ্ট, অর্থাৎ যেটাকে আমরা বলি PGA। ওকে, তো এই দশায় ফার্স্ট উৎপন্ন স্থায়ী যৌগ হচ্ছে 3 কার্বন যুক্ত, ওর জন্য এটাকে আমরা বলি হচ্ছে C3 সাইকেল। ঠিক আছে, এই দশায় কি C3 চক্র কেন বলবো আমরা এটাকে? প্রথম স্থায়ী যৌগ কি? PGA। ঠিক আছে, প্রত্যেকটা আমি তোমাদের বলে দিব। PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা হচ্ছে একটা 3 কার্বন বিশিষ্ট 3C যৌগ। ঠিক আছে, এটা একটা 3 কার্বন বিশিষ্ট যৌগ, এর জন্য আমরা এই দশাকে বলি C3 চক্র। ক্লিয়ার? এটুকুন সবাই বুঝতে পেরেছো আমি যেটুকুন পড়ালাম? তো এইখানে বললাম বিজ্ঞানী কেলভিন এই দশায় 3টি পর্যায় পর্যবেক্ষণ করে। কি কি পর্যবেক্ষণ করে আমি তোমাদের পরে এটা বলছি। ঠিক আছে, তারপরে এইটুকুন তোমরা বুঝতে পেরেছো? এই আলোক নিরপেক্ষ দশা সর্বপ্রথম কে দেখে? ব্ল্যাকম্যান, এবং এটা স্থান কোথায়? ক্লোরোপ্লাস্টের স্টোমায়। এরপর কি আছে? এই দশায় সূর্যালোক বাধ্যতামূলক নয়। ওকে, এবং কি এই দশায় আমার কি NADPH প্লাস H প্লাস এবং ATP আলোক নিরপেক্ষ দশায় কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়, এবং এখানের উপাদান সমূহ কি কি? CO2, RUBP, NADPH প্লাস H প্লাস এবং ATP। ওকে, এগুলা গেল হচ্ছে আমার আলোক নিরপেক্ষ দশা। এছাড়াও কি আরো একজন বিজ্ঞানী যেটাকে পর্যবেক্ষণ করেছিলেন, তিনি কি? বিজ্ঞানী কেলভিন। এই দশায় তিনি 3টা পর্যায় পর্যবেক্ষণ করেন। ঠিক আছে, এর জন্য এটাকে আমরা বলবো কেলভিন সাইকেল। এছাড়া হচ্ছে C3 চক্র বলা হয়। এটা কেন আমরা C3 চক্র বলবো? কারণ এই দশায় প্রথম উৎপাদন স্থায়ী যৌগ হচ্ছে PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা কিনা 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ। এটুকু আমি ক্লিয়ার করতে পারলাম? তাহলে অন্ধকার দশাটা মেইন যে ধারণাটা আমি ক্লিয়ার করতে পারলাম। তো চলো এবার আমরা পড়বো কি করে কি হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কেলভিন চক্র, অর্থাৎ যেটাকে আমরা বলবো কি? অন্ধকার দশা, তাই তো? অন্ধকার দশা। ওকে, অন্ধকার দশা। ঠিক আছে, তো এখানে একটা ছবি আমি দিয়েছি, তো আমি তোমাদের মেনলি এটা
একেই পড়াবো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। দেখো এখানে এক সেকেন্ড, তো মনে করো এটা একটা পাতা, ঠিক আছে? আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, এটা হচ্ছে একটা পাতা, ক্লিয়ার? এবং আগে দিয়ে আমরা দেখেছিলাম পাতার মধ্যে কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, তাই তো? এবং এগুলো কি ক্লোরোপ্লাস্টে, এগুলো হচ্ছে গ্রানা, যেখানে কি হয় আলোক দশা হচ্ছে, তাহলে এখানে গ্রানাতে কি হচ্ছে আলোক দশা, তাই না? আলোক দশা, এটা কই হচ্ছে, এটা হচ্ছে গ্রানা, ক্লিয়ার? এবং এগুলো কি, এগুলো হচ্ছে স্টোমা, তাই তো? তাহলে এগুলোতে কি হয়, এখানে আমার অন্ধকার দশা হচ্ছে, তাই না? অন্ধকার দশা, এটা আমার কই হচ্ছে, এটা আমার হচ্ছে স্ট্রোমায়, ক্লিয়ার? স্ট্রোমায় হচ্ছে, তাই তো? তো এবার আমরা দেখবো এখানে কি কি স্টেপ আছে, ক্লিয়ার? তো এখানে দেখো যে স্টেপ গুলো আছে, যে তিনটা স্টেপ আমি বললাম তোমাদেরকে, তো দেখো এখানে ফার্স্টে কি হয়, ফার্স্টে হয় হচ্ছে কার্বন স্থিতিকরণ। তো এই পড়াগুলো আমরা পড়বো পরে, তার আগে আমরা আঁকাতে বুঝে নিবো, কিন্তু জাস্ট তোমাদের স্টেপ গুলো বলছি। একটা আছে কার্বন স্থিতিকরণ, ঠিক আছে? একটা কি আছে, একটা আছে আমার কার্বন স্থিতিকরণ, ক্লিয়ার? কি বললাম এখানে, কার্বন স্থিতিকরণ, ওকে? এক সেকেন্ড, এটা আছে হচ্ছে কার্বন স্থিতিকরণ, স্থিতিকরণ, ঠিক আছে? তারপরে কি আছে দেখো, তারপরে এখানে আছে হচ্ছে হ্রাস অর্থাৎ রিডাকশন, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে, পরের দশা হচ্ছে আমার এখানে রিডাকশন, ওকে? তারপরে দশা হচ্ছে আমার এখানে রিডাকশন, ঠিক আছে? হ্রাস পাচ্ছে, রিডাকশন, ঠিক আছে? তারপরে যে দশা, সেখানে দেখো এখানে কি আছে, আরইউবিপি পুনরুৎপাদন, মানে কি সেটা, সেটা হচ্ছে রিজেনারেশন, ক্লিয়ার? এটা হবে হচ্ছে রিজেনারেশন, রিজেনারেশন, ঠিক আছে? ক্লিয়ার? এবার এই যে তিনটা দশা, এই তিনটা দশায় সর্বপ্রথম কে দেখেছিল, বিজ্ঞানী কেলভিন, ওকে? বিজ্ঞানী কেলভিন, যাই জন্য আমরা একে কি বলি, একে আমরা বলবো হচ্ছে কেলভিন সাইকেল, ঠিক আছে? এই যে তিনটা দশা তখন বললাম, এটাই হচ্ছে সেই তিনটা দশা, ওকে? বিজ্ঞানী কেলভিন, ঠিক আছে? তো এবার কি হচ্ছে চলো দেখি। তো এই যে স্ট্রোমা, তো এখানে আমি বলতেছি, তোমাকে আমি ফার্স্টে কি বললাম, এখানে আমরা আরইউডিপি লাগে, তাই তো? এছাড়া কি লাগে, এছাড়া আমাদের লাগে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তাই তো? তো মনে করো এখানে 6 আরইউডিপি এবং এবং কি সাথে করে মনে করো এখানে আর কি 6 CO2, ঠিক আছে? এই দুজন মিলাই নিয়ে ওরা কি তৈরি করবে, প্রথম স্থায়ী যৌগ কি উৎপন্ন হয়, পিজিএ, তাই না? পিজিএ, অর্থাৎ এটার পুরো নাম কি, এর পুরো নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা কি, এটা কি, এটা কয় অণু তৈরি করবে, এটা ওরা 12 অণু পিজিএ তৈরি করবে, ক্লিয়ার? তাহলে ওরা কি তৈরি করবে এখানে, 12 অণু পিজি, ঠিক আছে? 12 অণু পিজি, ঠিক আছে, বোঝা গেল? এরপর এরপর পিজি, আচ্ছা এদের মাঝখানে একটা এনজাইম থাকবে, এই এনজাইমটার নাম কি, এদের মধ্যে যে এনজাইমটা থাকবে ওটার নাম হচ্ছে রুবিস্কো, ঠিক আছে? অর্থাৎ 6 আরইউবিপি যেটা পাতার উপাদান, এবং পরিবেশ থেকে কি নেয় ওরা, CO2, মানে কি থাকে মনে করো, পরিবেশ থেকে CO2 টা নিচ্ছে, পাতার মধ্যে আমরা জানি কি থাকে, এরকম ছোট ছোট পত্ররন্ধ্র স্ট্রোমাটা থাকে, তাই তো? ওরা কি করে, গ্যাস চলাচল করতে সাহায্য করে, তো বাতাস থেকে CO2টা কি হচ্ছে, এইখান দিয়ে ঢুকবে, স্টোমাটা দিয়ে ঢুকে ওরা হচ্ছে স্টোমায় অঞ্চলে ঢুকবে, ঠিক আছে? তো এরপরে কি, এই 6 CO2 এবং 6 আরইউবিপি অর্থাৎ 6 অণু আরইউবিপি এবং কি 6 অণু কার্বন ডাই অক্সাইড মিলে ওরা কি তৈরি করবে, 12 অণু পিজিএ, অর্থাৎ পিজিএ এর ফুল ফর্ম কি বললাম, ফসফোগ্লিসারিক অ্যাসিড। আরইউবিপি এর ফুল ফর্ম কি, রাইবোলোজ বিসফসফেট, ঠিক আছে? তো এই গেল আমার 12 অণু পিজিএ। এটা এটা আমার কি, এটা হচ্ছে আমার এখানে কার্বন স্থিতিকরণ হচ্ছে, তাই তো? তার মানে এটা আমার কি কার্বন স্থিতিকরণ, যেখানে CO2 টা কি হলো, CO2 এখানে ফিক্সড হয়ে গেল, ঠিক আছে? এরপর কি হবে, এরপর পিজিএ থেকে কি
তৈরি হবে দেখো, এরপর পিজিএ থেকে হচ্ছে আমার যেটা তৈরি হবে সেটা হচ্ছে পিজিএএলডি। কি তৈরি হবে? পিজিএএলডি। এটাও হচ্ছে 12 অণু পিজিএএলডি তৈরি হবে। ক্লিয়ার? এটাও হচ্ছে 12 অণু পিজিএএলডি যুক্ত হবে। এবার এখানে এই যে পিজিএ থেকে যে পিজিএলডি তৈরি হবে, এদের মাঝখানে কি ব্যবহৃত হবে? ওই যে আমার আলোক দশায় তৈরি হয়েছিল, কি তৈরি হয়েছিল? সেই যে আমার আলোক দশায় তৈরি হয়েছিল কি NADPH প্লাস H প্লাস। ঠিক আছে, এটা এখানে খরচা হয়ে গিয়ে কিসে পরিণত হবে? NADP। ক্লিয়ার? এটাতে মনে আছে? এরপরে কি, এবং এছাড়া আরো কি তৈরি হয়েছিল মনে আছে? এটিপি। আবার শক্তি লাগবে, তো এখানে আমার কি তৈরি হবে? এখানে আমার এটিপিটাও খরচ হয়ে যাবে। এটিপিটা খরচ হয়ে গিয়ে ও আবার কি তৈরি করবে? এখানেও এডিপি তৈরি করবে। অর্থাৎ এখানে শক্তি লাগবে, পিজিএ থেকে পিজিএএলডি তৈরি করতে শক্তি লাগবে, যার জন্য এখানে আমার এটিপিটা খরচ হয়ে যাবে এবং সেটা আবার কি এডিপি তে কনভার্ট হবে। তো এগুলো তো আবার কনভার্ট হতে হবে, কারণ কেন? এই যে এখানে NADP H+ এর থেকে যে NADP তৈরি হচ্ছে বা এটিপিটা খরচ হয়ে গিয়ে এডিপি তৈরি হচ্ছে, এগুলো কেন তৈরি হচ্ছে? কারণ এগুলোই তো আমার সেই ঘুরে গিয়ে আলোক দশায় কাজ করবে। আবার আলোক দশা থেকে কি এই NADP H+H অর্থাৎ তারপর এটিপি এগুলো তৈরি হবে, তাই তো? এগুলো তৈরি হয় তখন এগুলা কি আবার অন্ধকার দশায় আসবে। ঠিক তেমনি অন্ধকার দশা এইগুলো যে তৈরি আগে হওয়া ছিল, এগুলো এখানে খরচ হয়ে গিয়ে ওরা আবার আগের ফর্মে পরিণত হলো এবং সেগুলো আবার আলোক দশায় কাজে লাগবে। তো এখানে এটিপি খরচা হয়ে গিয়ে এডিপি, অর্থাৎ কি করে হয়েছিল মনে আছে যে আমরা পড়ছিলাম ফটোফসফোরাইলেশন, যে কি এডিপির সঙ্গে পিআই অজৈব ফসফেট অণু যুক্ত হয়ে এটিপি তৈরি করছে। তো এখানে কি হবে? এখানে এটিপিটা খরচা হয়ে গিয়ে ওখানে পিআইটাকে ছেড়ে দিবে, পিআইটা আর তখন যুক্ত থাকবে না, এর ফলে কি আবার এটিপি তে কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে কি তৈরি হচ্ছে এখানে? এরপর এখানে তৈরি হচ্ছে 12 অণু পিজিএএলডি। ক্লিয়ার? এরপরে 12 অণু পিজিএএলডি থেকে কি তৈরি হবে? এখানে এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, দুই ভাগে ভাগ হয়ে গিয়ে এটা 10 অণু। ওকে, তো এখানে 10 অণু, এখানে কি বললাম, দুই ভাগে ভাগ হয়ে যাবে। একটা হবে 10 অণু পিজিএএলডি, 10 অণু পিজিএলডি, আরেকটা থাকবে এখানে 2 অণু পিজিএএলডি। তাহলে একটা 10 আর 2 ভাগ হয়ে যাচ্ছে এখানে। তো এক সেকেন্ডে ঠিক মতো লিখে দিচ্ছি, নাহলে বোঝা যাচ্ছে না, তাই না? পিজিএএলডি, ঠিক আছে, 10 অণু পিজিএএলডি। ঠিক আছে, পিজিএলডি। এই তাহলে এখানে 10 আর 2 ভাগ হয়ে গেল। এই 10 অণু পিজিএলডি আবার হেল্প করবে কিসে? আরইউপিপি রিজেনারেশন, মানে যেটাকে আমি থার্ড স্টেজ বললাম কি রিজেনারেশন। ক্লিয়ার? এই ওটা আবার আরইউপিপি পুনরুৎপাদনে সাহায্য করবে। এবং এই যে 2 অণু যেটা তৈরি হলো এখানে, যেটা 2 অণু যেটা তৈরি হয়ে গেল, এই যে 2 অণু পিজিএলডি, এটা কি তৈরি করবে? এটাতে তৈরি হবে হচ্ছে গ্লুকোজ। ঠিক আছে, যে খাদ্য, অর্থাৎ C6H12O6। ক্লিয়ার? এই দুই অণু পিজিএলডি থেকে এক অণু গ্লুকোজ তৈরি হবে। ক্লিয়ার? এক অণু গ্লুকোজ তৈরি হবে। বোঝা গেল? ক্লিয়ার হলো? তো এবার আমি বলি, এইটাই হচ্ছে কেলভিন সাইকেলের 3টা স্টেপ। এটা খুবই ইজি। যেটা প্রথমে কি হচ্ছে আমার এখানে, প্রথমে হচ্ছে কার্বন স্থিতিকরণ, মানে এই আরইউপিপি এবং বাইরের থেকে কি CO2 আসছে পরিবেশ থেকে, যেটা কি স্ট্রোমাটার মধ্যে দিয়ে ঢুকে স্ট্রোমায় আসছে। এইটা তাহলে ওখানে কি হচ্ছে, আরইউপিপি আর কার্বন ডাই অক্সাইড স্থিতিকরণ হচ্ছে ফিক্সড হয়ে যাচ্ছে। ওরা দুজন মিলে তৈরি করতেছে কি পিজিএ। ঠিক আছে, এটা প্রথম 3 কার্বনযুক্ত স্থায়ী কার্বন যৌগ। ঠিক আছে, এরপরে কি হচ্ছে, তাহলে এটা আমার হয়ে গেল কার্বন স্থিতিকরণ শেষ। তারপরে কি আছে? তারপরে যেটা আছে রিডাকশন। সেখানে কি হচ্ছে? সেখানে আমার এই NADPH+ ব্যবহৃত হচ্ছে, তাই তো? এবং এটার থেকে আমার কি তৈরি হচ্ছে? এখানে NADP টা তৈরি হচ্ছে, অর্থাৎ ওটা ওখানে খরচ হয়ে গেল এবং আবার NADP তৈরি হয়ে গেল। কেন? আলোক দশায় ব্যবহার হওয়ার জন্য। ক্লিয়ার? অর্থাৎ যেটাকে আমরা কি বলবো, পিজিএ বিজারণ। এখানে কি হচ্ছে? বিজারণ হচ্ছে, তাই না? এটা হাইড্রোজেনের বিজারণ হচ্ছে, এটাকে আমরা বলবো পিজিএ বিজারণ। ক্লিয়ার? তারপরে তাহলে এটা আমার হয়ে গেল রিডাকশন। এবং এখানে কি হচ্ছে? এটিপিটাও কি হচ্ছে?
এটিপিটাও কি এখানে এটিপি তে কনভার্ট হচ্ছে, এটিপিটাও এখানে খরচা হয়ে যাচ্ছে। তারপরে কি হয়, তাহলে এগুলা কি, এগুলা সব ইয়ে করে কি তৈরি হলো আমার 12 অণু পিজিএলডি। তাহলে এবার পিজিএলডি ফর্ম হয়ে গেল, পিজি এর বিজারণ ঘটে। ওকে, তারপরে পিজি 12 অণু পিজিএলডি থেকে কি তৈরি হচ্ছে, এটা দুই ভাগে ভাগ হচ্ছে, একটা 10 অণু পিজিএলডি আর একটা 2 অণু পিজিএলডি। ক্লিয়ার? এবার এই 10 অণু, তারপরে স্টেপ আমাদের কি আছে দেখো, রিজেনারেশন অর্থাৎ আরইউবিপির পুনরুৎপাদন। ক্লিয়ার? তো ওখানে কি হচ্ছে দেখো, এখানে আবার রিজেনারেশন মানে আরইউবিপিটা নতুন করে তৈরি হচ্ছে, ঠিক তাই তো? তো এখানে কি হচ্ছে, 10 পিজিএলডি হচ্ছে আবার আরইউবিপি পুনরুৎপাদনে সাহায্য করছে, এবং 2 অণু যে পিজিএলডি এটা যে আলাদা হয়ে গেল, এই 2 অণু পিজিএলডি থেকে এক অণু গ্লুকোজ তৈরি হচ্ছে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তাহলে এই তিনটা স্টেপ, এটা হচ্ছে কার্বন সরি এটা হচ্ছে কেলভিন সাইকেল। এটা ছিল জাস্ট জিসটা। তো এবার আমরা লেখাটা পড়লে আমরা মোটামুটি এটা ভালোভাবে বুঝতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার দেখো কি বলছে এখানে, আলোক নিরপেক্ষ দশার পর্যায়, আলোক সংশ্লেষের অন্ধকার দশা যা কেলভিন চক্র নামে পরিচিত। তাই তো? এটা আমরা দেখলাম যে কেন কেলভিন চক্র বলে, কারণ বিজ্ঞানী কেলভিন প্রথম এই দশার 3টা পর্যায় পর্যবেক্ষণ করেছিল। তো কি কি পর্যায়? একটা CO2 ফিক্সেশন, আরেকটা রিডাকশন, আরেকটা কি অর্থাৎ পিজিএ বিজারণ। তাই তো? এটা বিজারণ হচ্ছে, পিজিএ বিজারণ মানে হচ্ছে রিডাকশন, আরেকটা কি রিজেনারেশন অর্থাৎ ওটা কি, ওটা হচ্ছে আরইউবিপি পুনরুৎপাদন হচ্ছে, যেটা খরচা হচ্ছে সেটা আবার তৈরি হতে হবে। তো কারণ এটা কি আবার তো তৈরি হতে হবে, এটা আবার আলোক দশায় লাগবে, আবার আলোক দশা থেকে অন্ধকার দশায় লাগবে, তো এটা আবার তৈরি হতে হবে, তাই না? রিজেনারেট হতে হবে, নাহলে কি করে সাইকেলটা চলবে। আরেকটা কি রিজেনারেশন অর্থাৎ আরইউবিপি পুনরুৎপাদন। এই তিনটা স্টেপ সবার প্রথম বিজ্ঞানী কেলভিন পর্যবেক্ষণ করেছিলেন বলে এটার নাম কেলভিন চক্র। ওকে, আর যদি বলে এটাকে C3 চক্র কেন বলে, কারণ এই সালোক সংশ্লেষের অন্ধকার দশায় সর্বপ্রথম স্থায়ী যৌগ হচ্ছে পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা কিনা 3 কার্বন যুক্ত। এর জন্য এটাকে আমরা 3C চক্র বলে থাকি। ক্লিয়ার? তো কি আছে কোশ্চেনটা, আলোক নিরপেক্ষ দশার পর্যায় সালোক সংশ্লেষের অন্ধকার দশা যা কেলভিন চক্র নামে পরিচিত। এর প্রধান উপাদানগুলি হলো, দেখো কি কি, যেটা আমি এতক্ষণ ধরে তোমাদের লিখে লিখে বুঝালাম, যে CO2, আরইউবিপি, আরইউবিপির ফুল ফর্ম কি, রাইবোলোজ 1,5 বিসফসফেট, এটা কিন্তু ওর ফুল ফর্ম। ঠিক আছে? তারপরে কি আছে NADPH+, H+, যেটা কি আমার আলোক দশায় উৎপন্ন হয়েছিল, কিন্তু এই দশায় আমার কাঁচা মাল রূপে কি ব্যবহৃত হলো। এছাড়া কি ATP, তাই তো? এছাড়া আমার ATP অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ যেটাও কি আমার আলোক দশায় উৎপন্ন হয়েছিল, কিন্তু এই দশায় আমার কাঁচা মাল রূপে ব্যবহৃত হতো। এই দশার প্রধান উপাদান কি কি, CO2, আরইউবিপি, NADPH+, H+ এবং ATP। ক্লিয়ার? এবার দেখো এই বিক্রিয়ার পর্যায় নিম্নরূপ। এই যে আমরা এখানে সাইকেলটা দেখলাম, বা এই যে আমি সাইকেলটা এখানে যে করেছি, হ্যাঁ, এই সাইকেলটাই হচ্ছে এখানে পরপর লেখা আছে। তবে এবার আমরা এটা যদি প্রথমে আমরা পড়তাম, এগুলো আমরা কিছু বুঝতে পারতাম না। এখন নিশ্চয়ই ছবিটা দেখে তোমাদের কনসেপ্টটা কিছুটা ক্লিয়ার হয়েছে। এখন এটা পড়লে তোমরা বুঝতে পারবা যে হ্যাঁ জিনিসটা কি। তো চলো আমরা পড়ি। কি বলছে দেখো এখানে, কার্বন স্থিতিকরণ মানে কার্বন ফিক্সেশন। তো আমরা জানি কার্বনটা ফিক্স হচ্ছে, অর্থাৎ বায়ুমণ্ডলীয় CO2 আরইউবিপির সাথে যুক্ত হয়ে একটি অস্থায়ী 6 কার্বন যৌগ তৈরি করে, যা দ্রুত ভেঙে গিয়ে দুটি 3 কার্বন যৌগ অর্থাৎ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড অর্থাৎ PGA তৈরি করে। ক্লিয়ার? বোঝা গেল? অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে এই যে PGA তৈরি হচ্ছে, তাই না? তো এটাই কি 3 কার্বন যুক্ত। তো এখানে যেটা দেখলাম আরইউবিপি, যেটাই আমি এখানে কি দেখলাম, এখানে আমি দেখলাম যে এই যে আরইউবিপি আর কি কার্বন ডাই অক্সাইড, এই দুটা যুক্ত হয়ে কি তৈরি হচ্ছে, পিজিএ। তাহলে এটাই তো আমার প্রথম, যেখানে কার্বনটা কি হচ্ছে, স্থিতিকরণ হচ্ছে, ফিক্সেশন হচ্ছে। তো এটাই আমার প্রথম পয়েন্ট, যে কি বলছে দেখো এখানে বলেছে কার্বন স্থিতিকরণ অর্থাৎ বায়ুমণ্ডলীয় CO2 আরইউবিপির সাথে, অর্থাৎ CO2 আরইউবিপির ফুল ফর্ম কি, রাইবোলোজ বিসফসফেট, অর্থাৎ এর সাথে যুক্ত হয়ে একটি অস্থায়ী 6 কার্বন যৌগ তৈরি করে, যা দ্রুত ভেঙে দুটি 3 কার্বন যৌগ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড PGA তৈরি করে। ক্লিয়ার? তাহলে PGA এর ফুল ফর্ম কি, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসে। তো বোঝা গেল কার্বন স্থিতিকরণটা কি হচ্ছে, আরইউবিপি আর বাইরে থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে ওরা কি তৈরি করতেছে,
3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, যার সংক্ষিপ্ত নামটি পিজিএ। ক্লিয়ার এই স্টেপটা? কারো কোনো প্রবলেম নেই? এরপরে স্টেপ কি আসে দেখো, এরপরে স্টেপ আসে হচ্ছে হ্রাস অর্থাৎ রিডাকশন, বা এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা পিজিএ এর বিজারণও বলতে পারি। কি বলবো এটাকে আমরা? পিজিএ বিজারণ। এটা বিজারিত হয়ে যাচ্ছে না, পিজিএ বিজারণ। ঠিক আছে, ঠিক আছে, অর্থাৎ এখানে হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে, তাই এটা পিজিএ বিজারণ হচ্ছে। ক্লিয়ার? কি বলছে দেখো, পিজিএ অণুগুলি, এই যে পিজিএ অণুগুলি ওরা কি করছে, এটিপি এবং NADPH+H ব্যবহার করে অর্থাৎ গ্লিসারালডিহাইড 3 ফসফেট অর্থাৎ পিজিএল এ রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ কি তৈরি করছে সেটা আমরা বললাম, এটা কি পিজিএলডি, পিজিএএলডি। ঠিক আছে, এর পুরো নাম কি? গ্লিসারালডিহাইড 3 ফসফেট। কি বললাম এর পুরো নাম? গ্লিসারালডিহাইড 3 ফসফেট। ক্লিয়ার? এটাকে আমরা পিজিএলও বলি বা পিজিএলডিও বলে থাকি। ক্লিয়ার? এর ফুল ফর্ম কি? গ্লিসারালডিহাইড 3 ফসফেট। ওকে, এটাতে রূপান্তরিত হচ্ছে। তো আমরা দেখলাম এখানে এখানে কি হচ্ছিল দেখো, এটা পিজিএ বিজারণের ক্ষেত্রে এই যে এখানে পিজিএটা তৈরি হলো, এটা কি NADPH+H, NADPH+H+ এবং কি এটিপি, এই দুটা কি যুক্ত হয়ে কি তৈরি করতেছে? 12 অণু পিজিএলডি। ওকে, যার ফলে এখানে কি ব্যবহৃত হচ্ছে, এখানে NADPH+H যেটা কি বিজারিত হয়ে NADP তৈরি করতেছে, যেটা আবার আলোক দশায় ব্যবহৃত হবে, এবং এটিপিটা খরচ হয়ে গিয়ে কি তৈরি হচ্ছে? এডিপি, যেটাও আবার আলোক দশায় নিয়ে ব্যবহৃত হবে, তাই তো? তো এখানে এরা ব্যবহৃত হয়ে কি তৈরি করতেছে? পিজিএলডি। ক্লিয়ার? তো এখানে এটাই বলছে যে পিজিএলডি ফুল ফর্ম কি? গ্লিসারালডিহাইড 3 ফসফেট। ক্লিয়ার? এটাতে রূপান্তরিত হচ্ছে। এই ধাপে এটিপি শক্তি সরবরাহ করে এবং NADPH+H ইলেকট্রন ও প্রোটন সরবরাহ করে। ক্লিয়ার? মনে থাকবে। তো এখানে কি এটিপি শক্তি দিচ্ছে এবং NADPH+H ওরা কি করতেছে? ওরা হচ্ছে ইলেকট্রন ও প্রোটন সরবরাহ করতেছে। ক্লিয়ার? আচ্ছা, এর আমি বললাম এই যে কার্বন স্থিতিকরণ যে যৌগ, এখানে একটা এনজাইম কাজ করে, এটার কি নাম? এটার নাম হচ্ছে রুবিস্কো। ঠিক আছে, এর নাম কি? এটা হচ্ছে একটা এনজাইম। ঠিক আছে, এনজাইম উৎসেচক। ঠিক আছে, এর নাম কি? এনজাইম। কি নাম? রুবিস্কো। ক্লিয়ার? তো বলতে ভুলে গেছিলাম, নোট করে নিবে যে কার্বন ফিক্সেশনে আইইউবিপি এবং CO2 যুক্ত হয়ে যে পিজিএ তৈরি করতেছে, তো এর মধ্যে কোন সূচকটা কাজ করে? এটা হবে কি? রুবিস্কো। ক্লিয়ার? মনে থাকবে। তাহলে পিজিএ এর বিজারণটা বুঝলাম। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো যে এখানে পিজিএ থেকে কি তৈরি হচ্ছে? এর মধ্যে NADPH+H+ এবং এটিপি ব্যবহৃত হয়ে ওরা কি তৈরি করতেছে? ওরা তৈরি করতেছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট অর্থাৎ পিজিএলডি। ক্লিয়ার? এবং এখানে কি হচ্ছে? এটিপি ওকে শক্তি দিচ্ছে এবং NADPH+H+ ওরা ইলেকট্রন ও প্রোটন সরবরাহ করতেছে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার পিজিএ বিজারণ, অর্থাৎ যেখান থেকে হাইড্রোজেনটা বেরিয়ে গেল। ওকে, এরপরে কি আছে দেখো এখানে, এরপরে আছে আরইউবিপি উৎপাদন, তাই যেটা আমরা দেখলাম। দেখো কি আছে এখানে, এখানে দেখলাম এরপরে কি তৈরি হলো? এই যে 12 অণু পিজিএলডি। ওকে, এই যে 12 অণু পিজিএলডি, এই পিজিএলডিটা কি হচ্ছে দেখো, দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা 2 পিজিএলডি আর একটা কি 10 অণু পিজিএলডি। ওকে, এই 10 অণু পিজিএলডি কি করতেছে? ওরা 6 অণু, ওরা কি আবার আরইউবিপি উৎপাদনে সাহায্য করতেছে, এবং এই 2 অণু যে পিজিএলডি এটা কি করতেছে? এটা হচ্ছে 1 অণু গ্লুকোজ উৎপাদনে সাহায্য করতেছে। বোঝা গেল? তাহলে এটাই আমি তোমাকে দেখাইলাম, যেটা কি রিজেনারেশন আমরা বলবো, তাই তো? এটা কি আছে দেখো এখানে, কি বলছে এখানে যে আরইউবিপি পুনরুৎপাদন। এখানে কি হয় দেখো, উৎপন্ন পিজিএল এর কিছু অংশ গ্লুকোজ বা অন্য শর্করা তৈরিতে ব্যবহৃত হয়। ওকে, আর বাকি অংশ এটিপি ব্যবহার করে আরইউবিপি তে রূপান্তরিত হয়, যা আবার একটি চক্র শুরু হতে পারে। তো এই যে 12 অণু পিজিএলডিটা এখানটা দুই ভাগ হয়ে 10 অণু আবার কি ওরা আরইউবিপি উৎপাদন করতেছে, পুনরুৎপাদন। এবং এই যে 2 অণু ওটা দিয়ে কি তৈরি হচ্ছে? ওটা দিয়ে হচ্ছে 1 অণু গ্লুকোজ তৈরি হচ্ছে। এটা কি?
এটা হচ্ছে আরইউবিপির পুনরুৎপাদন। ক্লিয়ার? এরপরে আছে গ্লুকোজ সংশ্লেষ, যেটা আমরা দেখলাম মাত্র মাত্র 2 অণু পিজিএলডি অর্থাৎ ফসফোগ্লিসারেলডিহাইড আচ্ছা এখানে প্রত্যেকটাই পিজিএলডি করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, এই যে ফসফোগ্লিসারেলডিহাইড থেকে এক অণু গ্লুকোজ উৎপন্ন হয়, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম এখানে কি হচ্ছে, 2 অণু যে পিজিএলডি ফসফোগ্লিসারিক অ্যাসিড একই ফসফোগ্লিসারেলডিহাইড যে থাকে, এটার থেকে কি তৈরি হচ্ছে, এক অণু গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? তাহলে এটাই কি, এটাই আমার কেলভিন চক্র, তাই তো? যেখানে 3টা স্টেপ, আর গ্লুকোজটা তো সাইডে, তাই তো? মানে 3টা স্টেপ, এটা কিন্তু মেইনলি 4টা স্টেপ কিন্তু নয়, 3টা স্টেপ। কার্বন ডাই অক্সাইডের ফিক্সেশন, আরেকটা কি পিজিএর বিজারণ, আরেকটা আরইউবিপি পুনরুৎপাদন, আরেকটা তারপর শেষে কি গ্লুকোজ সংশ্লেষ। ক্লিয়ার? আলটিমেটলি মানে এই চক্রটা তো কি 3টা পর্যায়ে, আর এখান দিয়ে তো গ্লুকোজটা আলাদা করে তৈরি হয়ে গেল। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এই আমাদের কি গেল, এই গেল হচ্ছে আমাদের কেলভিন সাইকেল। ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, এরপরে আমরা কি দেখবো, তা সবাই বুঝতে পেরেছো কেলভিন সাইকেল? তো নেক্সট আমরা দেখবো হচ্ছে এবার আলোক নির্ভর দশা। ঠিক আছে, আলোক নির্ভর দশা ও আলোক নিরপেক্ষ দশার মধ্যে পার্থক্য কি, পার্থক্য চলো আমরা দেখে নিই। ঠিক আছে, এক সেকেন্ড। এটা হচ্ছে আলোক নির্ভর দশা, আর এই পাশে হচ্ছে আলোক নিরপেক্ষ দশা। ঠিক আছে, আলোক নিরপেক্ষ দশা। ওকে, দেখি এখানে কি কি হয়। এখানে কি বলছে, আলোক নিরপেক্ষ দশাতে কি সূর্যালোক দরকার, সূর্যালোক প্রয়োজন। ঠিক আছে, এবং এখানে কি সূর্যালোক প্রয়োজন নয়, তাই না? বাধ্যতামূলক নয়। ওকে, সূর্যালোক বাধ্যতামূলক নয়। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? 2 নাম্বার কি হবে, এটা কোথায় হয় আলোক নির্ভরটা? আলোক নির্ভরটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে হয়, তাই তো? এটা ক্লোরোপ্লাস্টের গ্রানায় সম্পূর্ণ হয়। কোথায়? গ্রানায় সম্পূর্ণ হয়, গ্রানায় হয়। আর এটা কই হয়? এটা হচ্ছে স্টোমায় হয়। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের স্টোমাতে হয়। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের স্টোমাতে হয়। ঠিক আছে, স্টোমায় হয়। ঠিক আছে, এক সেকেন্ড। এটা হচ্ছে স্টোমাতে হয়। ঠিক আছে, স্টোমা যে অঞ্চল সেখানে। বোঝা গেল এখানে সূর্যালোক দরকার, আলোক নিরপেক্ষতে সূর্যালোক দরকার নেই। 2 নাম্বার কি আছে, এখানে ক্লোরোপ্লাস্টের গ্রানায় হয়, এটা ক্লোরোপ্লাস্টের কই হয়? এটা ক্লোরোপ্লাস্টের স্টোমায় হয়। এবার উপাদান, এখানে কি কি উপাদান দরকার? ওকে, এখানে কি উপাদান দরকার? আলোক নির্ভর দশাতে কি দরকার? এখানে আমার দরকার হচ্ছে এনএডিপি, এইচ, আরেকটা কি দরকার আমার এখানে? আরেকটা দরকার হচ্ছে আমার এখানে এটিপি। ঠিক আছে, এটিপি উপাদান। আর এইখানে কি কি উপাদান দরকার আমার? আর এইখানে এক সেকেন্ড, আর এখানে কি, এখানে আমার উপাদান, আর এখানে কি উৎপন্ন কি হচ্ছে, এখানে উৎপন্ন যৌগ, এখানে হচ্ছে উৎপন্ন যৌগ, এটা কি
এখানে উৎপন্ন যৌগ আমার কি গ্লুকোজ। ঠিক আছে, এখানে যে উপাদানগুলো তৈরি হচ্ছে তার থেকে এখানে আবার কি তৈরি হচ্ছে, উৎপন্ন যৌগ হিসাবে গ্লুকোজ তৈরি হচ্ছে। তারপর আলো কি আসে, এখানে আলোক নির্ভরে কি হয়, ফটোলাইসিস হয়, জলের আলোক বিশ্লেষণ হয়, এবং যেটা কি আলোক নিরপেক্ষতে হয় না, তাই তো। তো লিখি আলোক নির্ভর একটা কি আলোক নিরপেক্ষ, তাই তো। নিরপেক্ষ কি হচ্ছে দেখো, এখানে কি হচ্ছে, এখানে 4 নাম্বার, এখানে জলের আলোক বিশ্লেষণ হয়, তাই তো, জলের আলোক বিশ্লেষণ হয়। বিশ্লেষণ হয়, এখানে কি আলোক বিশ্লেষণ হয় না, অর্থাৎ ফটোলাইসিস হয় না। ফটোলাইসিস হয় না, তাই তো। কি বোঝা গেল, ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি কি দেখলাম, এখানে আমরা দেখলাম হচ্ছে সূর্যালোকের প্রয়োজন, এবং এটাতে কি আমাদের সূর্যালোকের প্রয়োজন নেই। এটা কোন স্থান, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে হয়, আর এটা ক্লোরোপ্লাস্টের স্টোমায় হয়। 3 নাম্বার কি আছে, এটার উপাদান, এটার উপাদান হচ্ছে NADPH, আর একটা কি ATP, এটা এখানে দরকার হচ্ছে NADPH প্লাস H প্লাস, তাই না। এক সেকেন্ড, এখানে আমার কি দরকার, NADPH প্লাস H প্লাস, তাই তো, আর ATP। এখানে আমার কি কি উপাদান তৈরি হচ্ছে, এখানে আমার NADPH প্লাস H প্লাস এবং ATP, যার ফলে এখানে আমার উৎপন্ন যৌগ কি হচ্ছে, এখানে আমার উৎপন্ন যৌগ হচ্ছে গ্লুকোজ, তাই তো। এরপর কি, এখানে কি হচ্ছে, এখানে এখানে হচ্ছে আমার জলের আলোক বিশ্লেষণ হচ্ছে, মনে আছে ওখানে সূর্যালোকে কি হয়, জলটা ভেঙে যাচ্ছে, ওখানে কি তৈরি হচ্ছে, H প্লাস আয়ন এবং OH মাইনাস আয়ন, তাই না, যেটাকে আমরা কি বলি ফটোলাইসিস, এবং আলোক নিরপেক্ষতে কোনো ফটোলাইসিস হচ্ছে না। এছাড়া কি আরেকটা কি, এখানে এটা এখানে উৎসেচকের দরকার নাই, তাই না, এখানে এনজাইম ছিল, কোনো এখানে উৎসেচক নির্ভর নয়, এখানে উৎসেচক দরকার হয় না, দরকার হয় না, ওকে। এবং এছাড়া কি এখানে, এবং এখানে কি ওই যে দেখলাম RUBP এবং CO2 থেকে যে PGA তৈরি হচ্ছে, ওখানে একটা কি দরকার, ওখানে আমার একটা রুবিস বেনজেন দরকার, তো এখানে কি আমার উৎসেচকের প্রয়োজন, উৎসেচকের প্রয়োজন। ক্লিয়ার, বোঝা গেল? যদি আমার আসে যে হচ্ছে পার্থক্য আলোক নির্ভর দশা এবং আলোক নিরপেক্ষ দশা, তো আশা করি পারা যাবে। ক্লিয়ার, এই ছিল পার্থক্য। এবার আমরা দেখবো হচ্ছে যে পরের টপিক আমাদের আছে, সেটা হচ্ছে সালোক সংশ্লেষের তাৎপর্য। সালোক সংশ্লেষের তাৎপর্য কি, দেখো এখানে 1 নাম্বার পয়েন্ট কি আছে, সৌরশক্তির আবদ্ধকরণ এবং খাদ্যের মধ্যে এর স্থৈতিক শক্তিতে রূপান্তর। তো আমরা জানি সালোক সংশ্লেষে কি হচ্ছে, সালোক সংশ্লেষে হচ্ছে আমার সৌরশক্তির আবদ্ধকরণ হচ্ছে, তাই তো, এবং কি হচ্ছে এখানে স্থৈতিক শক্তিতে রূপান্তর হচ্ছে, তাই না। তো এখানে কি বলছে, লেখাটা একবার পড়ি, এখানে বলছে হচ্ছে সূর্য সকল শক্তির মূল উৎস এবং সবুজ উদ্ভিদরাই একমাত্র সৌর শক্তিকে আবদ্ধ করে বিভিন্ন জৈবনিক কার্যে ব্যবহার করতে পারে। সালোক সংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এটিপি অণুর মধ্যে আবদ্ধ হয়। আমরা আগের দিন দেখেছিলাম না যে সূর্যালোকটা ব্যবহৃত হচ্ছে, সূর্যালোকটা কি গাছের পাতায় পড়ে নিয়ে গ্রানাতে পড়ে নিয়ে এটা কি হচ্ছে, ক্লোরোফিলকে সক্রিয় করছে। তো এখানে কি হচ্ছে, সূর্যটা হচ্ছে আবদ্ধকরণ হচ্ছে সূর্যের শক্তিটা, তাই না। এরপর কি বলছে, এটা কি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতেছে না, এবং এর ফলে কি হচ্ছে, এখানে ওরা এটিপি তৈরি করতেছে, তো এটা কি একটা রাসায়নিক শক্তিতে রূপান্তর হচ্ছে, তাই না। এবং কি বলছে, পরে এই শক্তি উৎপন্ন খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি রূপে সঞ্চিত হয়। ঠিক আছে, আমাদের কি এরপরে কি আমাদের সব, এছাড়া কি করে আমাদের প্রত্যেকজন মানুষের কি আমরা এনার্জি তৈরি হচ্ছে, তাই না, তাই বলছে এটা স্থৈতিক শক্তি রূপে সঞ্চিত হয়। তো আমাদের এনার্জি পাই না আমরা খাওয়া দাওয়া করে নিয়ে,
এবং কি বলছে প্রাণীকুল সবুজ উদ্ভিদ থেকে খাদ্যের মাধ্যমে শক্তি সংগ্রহ করে, যেটা বললাম। এবং কি আমরা যে খাচ্ছি, খাওয়ার পরে কি আমরা এনার্জি পাচ্ছি, আমরা এনার্জি সংগ্রহ করতেছি। এবং এই স্থৈতিক শক্তি তাদের দেহকোষে খাদ্যের জারণ প্রক্রিয়ায় গতিশক্তিতে রূপান্তরিত হয়। এই গতিশক্তি জীবদেহের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকে ত্বরান্বিত করে। এইভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদ পৃথিবীর সমস্ত প্রাণীকে শক্তির যোগান দেয়। বোঝা গেল? তাহলে এটা কি হচ্ছে? সৌরশক্তির আবদ্ধকরণ হচ্ছে এবং খাদ্যের মধ্যে এর স্থৈতিক শক্তিতে রূপান্তর হচ্ছে। যে প্রথমে সূর্যের রশ্মি করে আবদ্ধ হচ্ছে, এর ফলে কি গাছ খাদ্য উৎপন্ন করতেছে এবং সেই খাদ্যই কি আমরা খাচ্ছি কোনো না কোনো ভাবে। এবং কি আমরা এর ফলে কি আমরা এনার্জি পাচ্ছি। এটা কি সৌরশক্তির আবদ্ধকরণ এবং খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি রূপে রূপান্তর হচ্ছে, তাই না? তো এটা কি একটা সালোক সংশ্লেষের গুরুত্বপূর্ণ জিনিস, তাই না? এর ফলে কি আমরা শক্তি পাচ্ছি, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে কি করছে? শক্তি যোগান দিচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার পয়েন্ট কি আছে এখানে, আরেকটা কি বলছে, আরেকটা আছে O2 ও CO2 এর ভারসাম্য। এই যে সালোক সংশ্লেষ হচ্ছে, এর ফলে পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় আছে। কেন বললাম? দেখো, আমরা কি করি? আমরা পরিবেশ থেকে অক্সিজেনটা গ্রহণ করছি এবং আমরা কি করছি? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি। ঠিক সেম ভাবে গাছ কি করছে? গাছ হচ্ছে এই পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করছে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে। এর ফলে কি পরিবেশে CO2 এবং O2 এর একটা ভারসাম্য বজায় আছে না? তো চলো দেখি কি লেখা আছে। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ 20.60% এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.0%। জীবকুল অর্থাৎ উদ্ভিদ বা প্রাণী দিন রাত্রি শ্বসনের জন্য অক্সিজেন গ্রহণ করে। তো আমরা কি করি? শ্বাস প্রশ্বাসের জন্য আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড আমরা কি করতেছি? কার্বন ডাই অক্সাইড আমরা ত্যাগ করতেছি। তো আমরা পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করছি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, যার ফলে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। কিন্তু তা কি হয়? তা হয় না। কেন? কিন্তু উদ্ভিদকুল সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে সেই কার্বন ডাই অক্সাইডটাকে শোষণ করে নিচ্ছে এবং গাছ কি করতেছে? গাছ অক্সিজেন ত্যাগ করছে, যেটাই তো আমরা নিচ্ছি। অর্থাৎ আমরা অক্সিজেন গ্রহণ করছি, যেটা আমাদের গাছ দিচ্ছে, এবং আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, সেটাকে শোষণ করতেছে কার্বন ডাই অক্সাইড, যা O2 এবং CO2 এর মধ্যে একটা ভারসাম্য বজায় রাখে। তো এর ফলে কি পরিবেশে কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেনের একটা মাত্রা ব্যালেন্স করে আছে, তাই না? তো এটা হচ্ছে তাৎপর্য। তো বোঝা গেল সালোক সংশ্লেষের তাৎপর্য কি হচ্ছে? সৌরশক্তির আবদ্ধকরণ এবং খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি রূপে রূপান্তর হচ্ছে। এবং এছাড়া কি হচ্ছে? এছাড়া হচ্ছে ও পরিবেশে অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখতেছে। ক্লিয়ার? তো এই ছিল হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সালোক সংশ্লেষের তাৎপর্য। তো বোঝা গেল? তো এই ছিল আজকে আমাদের টপিক, যে সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়াটা কিভাবে হচ্ছে। 3টা দশায় হচ্ছে, তাই ফার্স্টে কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষের অন্ধকার দশায় যে 3টা যে পর্যায়, অর্থাৎ সেটা কি? কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ, তারপর কি রিডাকশন অর্থাৎ বিজারণ, এবং কি হচ্ছে ওখানে? পুনরুৎপাদন হচ্ছে। কি পুনরুৎপাদন হচ্ছে? আণবিক। তো আশা করি এটা চক্রটা বোঝা গেল। এবং এরপরে আমরা কি দেখলাম? আলোক দশা এবং অন্ধকার দশার মধ্যে পার্থক্য বোঝা গেল। এবং কি দেখলাম আমরা? এরপর আমরা দেখলাম হচ্ছে সালোক সংশ্লেষের তাৎপর্য, অর্থাৎ এটা এই যে সালোক সংশ্লেষ হচ্ছে, এটার গুরুত্বটা কোথায়। তো এই ছিল তোমাদের সালোক সংশ্লেষ চ্যাপ্টারের পড়া, তাই তো? তো তোমরা সবাই বাড়িতে ভালো মতো পড়ো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের জন্য এই সালোক সংশ্লেষ যে পড়ালাম এতদিন ধরে, এটার উপরে কিছু কোয়েশ্চেন আমরা ডিসকাস করবো, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো আমাদের পড়াটা কতখানি হয়েছে। তো ঠিক আছে, তো তোমরা সবাই বাড়িতে ভালো মতো পড়ো এবং চ্যাপ্টার গুলো এবং প্রত্যেকটা তোমরা এবং লেখো, প্র্যাকটিস করো সবকিছু। তো নেক্সট ক্লাসে আমরা এটা কোয়েশ্চেন আলোচনা করবো, ঠিক আছে? ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমরা আমাদের চ্যানেলটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, ঠিক আছে? এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ওকে? তো নেক্সট ভিডিওতে আমরা সালোক সংশ্লেষের প্রশ্ন উত্তর প্র্যাকটিস করবো, ঠিক আছে? তো চলো আজকের মতো এই অবধি, টাটা।